বর্ষানগর নামের একটা গ্রাম ছিল, যেখানকার লোকেরা সবাই হাসি খুশিভাবে নিজের জীবন যাপন করছিল। বৃষ্টির মাস আষাঢ়ে ছিল, আর জমিদারের ছেলে সুমিত গ্রামের একটা লম্বা পাহাড়ে ট্রেকিং করছিল। হঠাৎ করে সে একটা গুহা দেখতে পায়। এই গুহাটা তো ওপরে কি করে? ভেতরে গিয়ে দেখি একবার। সে ওখানে একটা উজ্জ্বল বস্তু ওখানে পুঁতে থাকতে দেখে, যেটা দেখার পর সুমিত মনে মনে বলে ওঠে, পাথরটা দেখে তো বেশ মূল্যবান মনে হচ্ছে। এটা নিয়ে গিয়ে আমি আব্বুকে দেব, তাহলে আব্বু খুব খুশি হবে। সুমিত সেই দামি চমকানো পাথরটা নিয়ে নিজের বাড়িতে চলে আসে আর নিজের বাবাকে দিয়ে দেয়। সেই গ্রামেই রমেশ নামের একজন কৃষক নিজের স্ত্রী দীপার সাথে থাকত। রমেশ নিজের ক্ষেতে হাল চালাচ্ছিল। ততক্ষণই বৃষ্টি শুরু হয়ে যায় আর রমেশ নিজের বাড়িতে ফিরে আসে। দেখো, সময়ের আগেই বৃষ্টিপাত শুরু হলো, কি হয়েছে? আমিও আন্দাজ করতে পারিনি তো যে বৃষ্টি হবে। আমিও তো অবাক হচ্ছি যে এই এলাকাতে আবহাওয়া না সময়ের আগে আসে না পরে আসে। ধুর, তবে যাই হোক, আমরা তো আর আবহাওয়া পাল্টাতে পারবো না, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলছো গো। তুমি বসে পড়ো, আমি এক্ষুনি তোমার জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। ওগো, বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না গো। এই বৃষ্টি আবার আমার ফসল না নষ্ট করে দেয়। জানি না এই বৃষ্টি কখন থামবে। দেখতে দেখতে একদিন, তারপর 2 দিন, আর তারপর 3 দিন পর্যন্ত না থেমে বৃষ্টি হতেই থাকে। এতে অস্থির হয়ে গ্রামের প্রধান বাবু একটা বৈঠক ডাকেন। এলাকাবাসীরা, আপনারা যেমনটা সবাই জানেন যে বৃষ্টি থামার কোনো চান্সই দেখা যাচ্ছে না। এর আগে এই এলাকাতে কখনো এমনটা হয়নি। তাই আমার মনে হয় যে এই এলাকাতে কেউ কিছু করেছে আর তার শাস্তি আমাদেরকে ভোগ করতে হচ্ছে। তাই আমি ঠিক করেছি আমরা সবাই মিলে এলাকার সাধু বাবার কাছে যাব, নয়তো এই বৃষ্টিতে আমাদের সবাইকে মরতে হবে। একদম ঠিক কথা বলছেন। এই বৃষ্টিটাকে যে করেই হোক আমাদেরকে থামাতেই হবে, না হলে আমরা সবাই বিপদে পড়ব। সমস্ত গ্রামবাসীরা মিলে সাধুর বাড়িতে পৌঁছায় আর ওনাকে জিজ্ঞাসা করেন যে এই বৃষ্টি কেন থামছে না। এই বর্ষা ঋতু তো সবসময় একই রকম থাকে, কারণ এক মূল্যবান চমৎকারী পাথর সবসময় তো পাহাড়ের শিখরে লাগানো থাকে, তাই না? যা এলাকার ঋতু বসন্তকে সবসময় সমান্তরালভাবে রেখে দেয়। কিন্তু এখন তো বৃষ্টি থামার নামগন্ধ নেই সাধু বাবা। আমরা তাহলে এখন কি করব যার ফল যাতে এই বৃষ্টি থেমে যেতে পারে? ব্যাপারটা খুবই সহজ প্রধান। যে ওই মূল্যবান পাথরটা চুরি করেছে তাকে খুঁজে বের করো আর সেই জায়গাতে আবার রেখে এসো পাথরটা, তাহলে বৃষ্টি থেমে যাবে। কিন্তু আমরা জানবো কি করে যে ওই পাথরটা কে চুরি করেছে? বাবা, ওটা তো তোমাদের এলাকাবাসীদের মিলে খুঁজতেই হবে। এতে তোমাদের কেউ সাহায্য করতে পারবে না। এই সব কিছু জানার পর গ্রামবাসীরা আর প্রধান সাধুর বাড়ি থেকে বেরিয়ে আসে আর প্রধান বাবু একবার আবার বৈঠক ডাকেন। যে এই মূল্যবান পাথরটা নিয়েছে সে ওটা ফিরিয়ে দাও, নয়তো এই বৃষ্টি কোনোদিনও থামবে না কিন্তু, আর এইভাবেই চলতে থাকবে। চলো, সমস্ত এলাকাবাসীদের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করো গিয়ে যে ওরাই আবার এই মূল্যবান পাথরটা চুরি করে নেয়নি তো। গ্রামের লোকেরা প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে কেউ এই পাথরটা চুরি তো করেনি। রমেশ জমিদারের বাড়িতে পৌঁছায়। জমিদার বাবু, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলো বাবা, বলো বলো, এখানে কি জন্য এসেছো বলো। আমি শুনেছি সমস্ত এলাকাবাসীরা বাড়ি বাড়ি গিয়ে নাকি কিছু খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ জমিদার বাবু, প্রধান বাবুর ডাকা মিটিংয়ে তো আপনি যাননি, তাই আমি ভাবলাম আপনাকে বলেই যাই। আমি পাহাড় থেকে কেউ নাকি মূল্যবান পাথরটা চুরি করে নিয়েছে, যার ফলেই এলাকাতে এরকম একভাবে বৃষ্টি হচ্ছে। ওই পাথরটার জন্যই নাকি আবহাওয়ার সামঞ্জস্য বজায় থাকে, আর ওই পাথর খুবই মূল্যবান শুনলাম। আরে কি বলতে চাও তুমি? ওই পাথরটা কি আমার আব্বু চুরি করেছে নাকি? না 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 না, আমি তো শুধু কথাটা বলছিলাম। আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছি, কেউ যদি ভুলবশত আপনারা আবার নিজেদের বাড়িতে নিয়ে আসেননি তো? না না, আমাদের বাড়িতে এমন কোনো পাথর নেই বাবা, তুমি এখন আসতে পারো।
এটা শুনে রমেশ ওখান থেকে বাড়ি ফিরে যায়, যেখানে তার স্ত্রী দীপা তাকে বলে ওঠে, কি হয়েছে গো? কিছু জানতে পারলে যে কে সেই পাথরটা চুরি করেছে? সেটা জানা যায়নি, তবে আমার মনে হচ্ছে যে ওই পাথরটা মনে হয় জমিদার বাবুর কাছে আছে। কারণ যখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তখন ওনার ছেলে সুমিত খুব রেগে গিয়ে উত্তর দিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, সেই জন্য আমি কোনো কথা বলতে পারবো না। পরের দিন প্রধান একবার আবার বৈঠক ডাকেন আর সবাইকে বলেন, যেমনটা আপনারা সবাই জানেন যে আমরা এখনো পর্যন্ত ওই পাথরটা উদ্ধার করতে পারিনি, তাই আমরা নিজে গিয়ে পাহাড়ে ওই পাথরটাকে খুঁজবো। যে ভুলবশত ওটা আবার নিজের জায়গা থেকে সরে যায়নি তো? তাহলে বলো, আমাদের সাথে ওই পাহাড়ের শিখরে কে যেতে চাইবে? আমি যাব। কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে, ওখানে তো অনেক বিপদ হতে পারে না? হ্যাঁ রমেশ, ব্যাপারটাকে বোঝো, ওখানে কিন্তু অনেক বিপদ রয়েছে। আমি যাবই। এই বৃষ্টির জন্য আমাদের জমির ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। যে করেই হোক এই বৃষ্টিটাকে আমি থামাতে চাই, ব্যাস। না হলে আমরা আমাদের জীবনটা ভালো করে কাটাতেই পারবো না। রমেশ পাহাড়ের ওপরে যাওয়া শুরু করে দেয়। যেই মাত্র সে পাহাড়ের একদম ওপরে পৌঁছায়, সে একটা গুহা দেখতে পায়, আর সে তার ভেতরে গিয়ে দেখতে পায়, তখন সে ওখানে একটা আশ্চর্য বই দেখতে পায়। এ তো বেশ একটা অদ্ভুত বই দেখছি, যেটা এত বেশি ঝলমল করছে। খুলে দেখি একবার। সেই বইটায় এটা লেখা ছিল যে কখনো যদি সেই চমৎকারী পাথর হারিয়ে যায়, তাহলে এইভাবেই আরও একটা পাথর তুমি অন্য গ্রাম শিমপুরাতে পাবে। সেটা ওখান থেকে এনে নিজের স্থানে রেখে দিও। এরকম করার পর বৃষ্টি নিজে নিজেই থেমে যাবে। রমেশ সেই বইটা নিজের সাথে নিয়ে নিজের গ্রামে ফিরে আসে আর প্রধান আর গ্রামবাসীদের সাথে দেখা করে, যেখানে জমিদার আর তার ছেলে সুমিতও উপস্থিত ছিল। এই বইটার অনুযায়ী আমাকে শিবপুরা এলাকার শিখরে যেতে হবে, আর ওখানে রাখা পাথরটাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে, আর আমাদের এলাকার পাহাড়ে রেখে দিতে হবে। যদি তাই হয় তাহলে তুমি যাও আর ওই পাথরটা নিয়ে এসো। আজ্ঞে প্রধান মহাশয়। রমেশ শিমপুরা গ্রামের জন্য রওনা দেয়। জমিদার আর সুমিত নিজের বাড়িতে গিয়ে এই ব্যাপারে কথাবার্তা বলে। আব্বু, পাথরটা ওখান থেকে নিয়ে আসার আগে আমি বরং ওই পাথরটা চুরি করে নিয়ে চলে আসি। না বাবা, এই পাথরটা ওকে এই এলাকাতে নিয়ে আসতে দাও। ও যখন এই পাথরটা এখানে নিয়ে আসবে, তখন ওর কাছ থেকে আমরা চুরি করে নেব পাথরটা। বুঝতে পেরে গেছি বাবা, একদিক থেকে দেখতে গেলে পরিশ্রমটা ও করবে আর লাভটা আমরা নেব। এই রমেশ আর প্রধান দেখছি একটু বেশি লাফালাফি করছে। এদের সব প্ল্যান একেবারে ভেস্তে যাবে। যদি এইভাবেই বৃষ্টি চলতে থাকে না কদিন ধরে, তাহলে এলাকাবাসীরা খাবার মতন আর কিছুই পাবে না, বুঝলি? আর তখন ওদেরকে আমরা গম, আটা, চাল বিক্রি করব। আর যখন ওদের কাছে কোনো কাজ থাকবে না, তখন আমাদের কাজ ওদেরকে দিয়ে করিয়ে নেব। শুধু এই রমেশ আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। তুমি চিন্তা করো না আব্বু, যেইভাবে ওই পাথরটাকে আমি চুরি করেছিলাম না, ঠিক ওইভাবেই ওই পাথরটাও চুরি করে নেব। রমেশ শিমপুরার পাহাড় থেকে সেই পাথরটা নিয়ে নেয় আর আবার নিজের গ্রামে ফিরে আসে আর প্রধান আর গ্রামবাসীদের সাথে দেখা করে। এই দেখুন, আমি আবহাওয়ার সেই পাথরটা নিয়ে এসেছি। এবার খুব শিগগির আমাদের এলাকাতে যে বৃষ্টি হচ্ছে তা থেমে যাবে। তুমি তো কামাল করে দিয়েছো। যদি তুমি না থাকতে তাহলে কি হতো আমাদের কে জানে। আমাদের তো এখানে থাকাটাই একেবারে মুশকিল হয়ে যেত। আপনি তো এই গ্রামের নায়ক, সত্যি। খুব ভালো রমেশ, ধন্যবাদ প্রধান মহাশয়। কালকে গিয়ে এই পাথরটাকে পাহাড়ের উপরে রেখে দেব আমি। আজকে আমি খুব ক্লান্ত। ঠিক আছে রমেশ, যেমনটা তুমি ঠিক মনে করো। রমেশ সেই পাথরটাকে নিয়ে নিজের বাড়িতে যায়। জমিদার আর তার ছেলে সুমিত সেই পাথরটা চুরি করার জন্য রমেশের বাড়িতে পৌঁছায়। এই দেখো এলাকার নায়ক, কালকে দেখব এই এলাকাবাসীদের কি করে নিজের মুখটা দেখাতে পারে। চলো আব্বু, তাড়াতাড়ি এই পাথরটাকে চুরি করে নাও আর আমরা এখান থেকে কেটে পড়ি। জমিদার সেই পাথরটা চুরি করে ফেলে আর বাড়ি থেকে বাইরে বেরোতে যায়। যেই মাত্র জমিদার আর সুমিত বাড়ির বাইরে বেরোয়, ওখানে গ্রামবাসীরা আর প্রধান বাবু বাইরে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছিলেন। এসো জমিদার, এসো।
তা আজকাল এখানে কি ব্যাপার? মনে হচ্ছে তুমি কিছু খুঁজছো এখানে, তাই না? রমেশ ভেতর থেকে ঋতুর পাথর নিয়ে আসে। জমিদার বাবু, আপনি এই মূল্যবান পাথরটা নিতে মনে হয় ভুলেই গেছেন। যেই পাথরটা আপনি আর আপনার ছেলে চুরি করতে এসেছেন ওটা নকল, আর এটা আসল। আর আমরা এটাও জেনে গেছি যে এর আগে যেই দামি পাথর ছিল সেটাও আপনি চুরি করেছেন। যখন আমার বর বলল যে ওই পাথরটা হয়তো আপনি চুরি করেছেন, তখন আমি আপনার বাড়িতে কাজ করে তার সাথে দেখা করলাম। সেই আমাকে বলল আপনার বাড়িতেই পাথর রয়েছে। আর আজ আপনারা দুজন বাবা ছেলে রাত্রিবেলা কোথাও যাওয়ার তৈয়ারি করছেন। যার থেকে আমি বুঝতে পেরে গিয়েছিলাম তুমি এই পাথরটা চুরি করতে আসবে, তাই আমি প্রধান মশাই আর গ্রামের সমস্ত লোকজনকে বলে দিই। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও রমেশ। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ভুল করে পাথরটা চুরি করেছি। লোভে আমি এতটাই অন্ধ হয়ে যাই যে এলাকার লোকেদের ব্যাপারে আমি একবারও ভাবিনি। গ্রামবাসীরা জমিদার আর সুমিতকে ক্ষমা করে দেয়, আর রমেশ গিয়ে পাথরটা নিজের জায়গাতে রেখে দেয়। আর গ্রামের বৃষ্টি নিজে নিজেই থেমে যায়, আর আস্তে আস্তে করে সমস্ত ক্ষেত ঠিক হয়ে ওঠে।